তৃণমূলকে আমি কোনো রাজনৈতিক সংগঠন বা দল বলে মনেই করি না। আপনি রাজনৈতিক দল না বলে আপনি এটাকে গ্যাং বলুন। তো এটা পিসি ভাইপোর গ্যাং ছিল এবং এই গ্যাংগুলোতে একটা আঠা থাকে, সেই আঠাটার নাম হচ্ছে ক্ষমতা। যেই মুহূর্তে আঠাটা নষ্ট হয়ে যায় সব ঝরে পড়ে। এবং আমি বলেছিলাম যে 15 দিন থেকে 1 মাস এই সংগঠনে পতাকা লাগানোর লোক থাকবে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে এত সমালোচনা করার পরেও ভারতীয় জনতা পার্টি আমাকে মনোনয়ন দেয়। এই দলটি বিশ্বাস করে যে রাষ্ট্র সর্বোপরি, নেশন ফার্স্ট। আমার বাবা মাও যদি থাকেন আমি তাদের বিরুদ্ধে যাব, সর্বতভাবে যাব, কারণ দেশের উপর আমার কিছু নেই। আমার দুটি মা, এক মা আমার জন্ম দিয়েছেন, আরেকজন ভারত মাতা। মানে এখন অবধি প্রায় 17টা আমি বেআইনি নির্মাণ ভেঙেছি, নিজে দাঁড়িয়ে থেকে বুলডোজার। তারপরে আমি একের পর এক তৃণমূলের অফিস ভাঙতে শুরু করি। তৃণমূলের ওগুলো কিন্তু অফিস নয়, এটা প্রতীকী। ওটা হচ্ছে তৃণমূলের ভয়ের জায়গা। এই যে আমরা বলি ভয় আউট, ভরসা ইন। ভয়টাকে সরালে, মানুষ প্রত্যক্ষ করলে তারপর ভরসা করবে। ঘরে ঘরে এসি, স্প্লিট এসি লাগানো, ভেতরে একটা বেডরুম, তাতে ডবল বেডরুম, বিছানা, গুচ্ছ গুচ্ছ 60টার প্যাড পেয়েছি। ওই এসি, পিসি ভাইপোর ছবি ইত্যাদি সমেত ওরা বলেছিল বার করবে, আমরা না বার করতে দেবো না। পাশে কলেজ, প্যারিমোহন কলেজ থেকে দলে দলে ছেলেরা মেয়েরা ছুটে এসেছে, বলছে আপনারা বুলডোজার সরিয়ে দিন, আমাদের হাতে হাতুড়ি দিন, আমরা ভাঙবো। সে আক্রোশ আপনি ভাবতে পারবেন না। টিএমসিপির গুন্ডারা আমাদের এখানে ডেকে আনা হতো এবং তারপর আমাদের সঙ্গে কি করা হতো তার সাক্ষী এই ভেতরের ঘরটা। আমার নিজের ব্যক্তিগত জীবন বলে এখন আর কিছু নেই। আমি এখনও নিজের গাড়ি ব্যবহার করি, পেট্রোলের টাকাও কোথা থেকে নেই না, নিজের পয়সায়। এই অফিসটা প্রতিটি জিনিস আমার নিজের কেনা এবং আমি বলে সম্ভবত সবথেকে গরিব বিধায়ক যে এক একটা জিনিস আমার নিজের পয়সায় কেনা, কোনো প্রমোটারের নয়। প্রমোটার সে যদি ডেভেলপার হয় আমার তাতে কোনো আপত্তি নেই, আপনি আইন মেনে করুন। কিন্তু আপনি যদি জলা জমি বুঝিয়ে ইল্লিগাল করেন তাহলে আপনার সঙ্গে সঙ্গে আপনার বিল্ডিংটাকেও আমি ঘুরিয়ে মাটিতে মিশিয়ে দেবো। দেখুন, যখন ভোট ডিক্লেয়ার হয়, নির্বাচন কমিশন যখন ভোট ডিক্লেয়ার করে, তারপর থেকেই কিন্তু সাধারণ মানুষদের মধ্যে, অর্থাৎ আপনাদের মধ্যে, এমনকি আমার মধ্যেও, কে কোন সিট পাবে কিংবা পেতে পারে এরকম নিয়ে কিন্তু ইতিমধ্যে ক্যালকুলেশন শুরু হয়ে যায়। এটা খুব নর্মাল ব্যাপার, এটা নর্মাল ট্রেন্ড যে ভোট ডিক্লেয়ার হওয়ার পর, বিশেষ করে বিধানসভায়, আর পরিবর্তনের যে ঝড় উঠেছিল মানুষের মনে ছিল, সেটা 4 মের রেজাল্ট বেরোনোর পর তো আপনারা সবাই জানেন, আমরা প্রত্যেকে জেনেছি। কিন্তু যে প্রথমে যেটা শুরু করলাম যে ভোট ডিক্লেয়ার হওয়ার পর কে কোন সিট জিততে পারে, আমরা কিন্তু প্রত্যেকেই জনতার মধ্যে, আমরা চায়ের দোকান থেকে ক্লাব, প্রত্যেকটা জায়গায় দেখেছি ক্যালকুলেশন শুরু হয়। উত্তরপাড়ায় কে জিততে পারে, তৃণমূলের গড় নাকি উত্তরপাড়া। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি, আপনারা প্রত্যেকে জানেন, তার ছেলে এখানকার তৃণমূলের ক্যান্ডিডেট ছিল। তো উত্তরপাড়ায় অটোমেটিক্যালি অনেকের মনে প্রশ্ন ছিল, হয়তো তৃণমূলের এত স্টাবার্ন ক্যান্ডিডেট, এত স্ট্রং ক্যান্ডিডেট কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে, তো হয়তো এটা তৃণমূলের জেতা সিট। কিন্তু যখন রেজাল্ট বেরোলো তখন কিন্তু পুরো চিত্রটা উল্টে গেল। মানে দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী এখান থেকে জিতলেন। আমার পাশে বসে আছেন উত্তরপাড়ার বিধায়ক, আজকের পর্বে এক্সক্লুসিভ ইন্টারভিউতে। স্যার, আপনাকে কেটিভি বাংলায় স্বাগত। এবং মুখ্যমন্ত্রী ব্যাকড্রপে, মুখ্যমন্ত্রীর ছবি, একদম T20 রাজ্যে চলছে। স্যার, আমি প্রথম প্রশ্ন করব আপনাকে, ইউ আর কমপ্লিটলি আ নন পলিটিক্যাল পার্সোনালিটি। আপনি রাজ্যে যখন পালাবদলের ভোট হলো, আপনি প্রার্থী হলেন, আপনি বিধায়ক হলেন, আপনার ইনিশিয়াল রিয়াকশন এবং আপনি কীভাবে আপনি রাজনীতির ক্ষেত্রে বিজেপির হয়ে ক্যান্ডিডেট হয়ে জেতার পর আপনার রিয়াকশন ওভারঅল? প্রথমে আপনাকে একটা ছোট্ট কারেকশন করি, সেটা হচ্ছে আপনি সিপিএমকে বললেন না, আপনি তো শুধু তৃণমূলের কথা বললেন। প্রথমত এখানে বলা হতো যে কিছু এলাকা আছে যেগুলোতে নাকি লেনিনের দাঁত পোতা আছে, তো সিপিএমের গড় এবং সিপিএমের ক্যাপ্টেন পুরো বাংলাতে ওদের সবথেকে স্টার ক্যান্ডিডেট ছিল ক্যাপ্টেন।
এবং ক্যাপ্টেনের জন্য সিপিএম সর্বস্ব নিয়ে ঝাঁপিয়েছিল, তাদের নীতি আদর্শ কর্মসূচি এবং নীতি না মেনে যত ডার্টি গেম সব নিয়ে ঝাঁপিয়েছিল। তিনি কিন্তু আমার কাছ থেকে 28,700 ভোটে পিছিয়েছিলেন। কল্যাণ ব্যানার্জির ছেলে সে 10,500 ভোটে ফাইনালি আমি ওকে করি, কিন্তু ক্যাপ্টেন আমার থেকে 28,600 না 28,700 ভোটে 28,700 ভোটে পিছিয়েছিলেন। আমি দাঁত খুঁজে বেরিয়েছি লেনিনের, কোথাও পাইনি। গেল প্রথম। দ্বিতীয়ত আরেকটা কারেকশন, নন পলিটিক্যাল পার্সন আপনি বললেন। আমি মনে করি সভ্য সমাজে যে মানুষরা বলেন যে আমি নন পলিটিক্যাল পার্সন, তার মতো শয়তান কিন্তু নেই। কারণ মানুষ মাঠে নেমে রাজনীতি করবে কি করবে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু নন পলিটিক্যাল পার্সন তো কোনো সুস্থ মানুষ হতে পারে না। তার যদি একটা রাজনৈতিক সচেতনতা না থাকে, সে শুধু ড্রয়িং রুমে বসে বলবে যে দেশটার কিচ্ছু হবে না, রাজ্যটা রসাতলে গেল, কিন্তু আমাকে কোনো প্রশ্ন করলেই আমি বলবো না না আমি রাজনীতি বুঝি না। এদেরই বাংলায় একসময় বলা হতো বুদ্ধিজীবী, গিরগিটি। তো আমি নন পলিটিক্যাল পার্সন নই, আমি খুব বেশি পলিটিক্যাল পার্সন, কিন্তু হ্যাঁ আমি রাজনীতিতে কোনো দিন নামিনি। কারণ ওই যে লোকে রাজনীতিতে নামে, এই শব্দটাতেই একটা ভয় থাকে যে ওটা নামতে হয়, তো ওঠার জন্যই তো মানুষ। কিন্তু এবার যা প্রশ্নটা হলো যে এটা গত 7-8 বছর ধরে 10 বছর ধরে আপনি দেখেছেন যে আমি বিভিন্ন চ্যানেলে আমি এর বিরুদ্ধে লড়াই করেছি যে বাংলার যা অবস্থা, অর্থনীতি, শিল্প, স্বাস্থ্য, ওগুলো তো আছেই ধ্বংস। রাষ্ট্রীয় সুরক্ষার জন্য বাংলা একটা সাংঘাতিক বিপদের জায়গায় পৌঁছে গেছিল, এবং সেই জন্য আমার সম্পূর্ণ অনিচ্ছা সত্ত্বেও শুধুমাত্র আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দুবাবু, ওনার কথাতে আমি রাজি হই রাজনীতিতে চলে আসতে। এবং আমি ওনাকে বলেছিলাম, প্রমিসও করেছিলাম যে আমি আপনাকে সেনাপতি হিসেবে মেনে নিচ্ছি, এবং একজন সৈন্য কখনো সেনাপতিকে অপশান দেয় না বা চয়েস দেয় না যে আমি এখানে লড়াই করব ওখানে করব না, আপনার যা আদেশ হবে আমি সেটাই করব। কিন্তু বিনীত অনুরোধ ছিল যে আমাকে সরাসরি নির্বাচনে ব্যবহার করবেন না, আমি সারা বাংলা জুড়ে ক্যাম্পেনিং করব। কারণ একটা ন্যারেটিভ সেট করা খুব প্রয়োজন ছিল, বাংলার মানুষকে বোঝানো দরকার ছিল যে বাংলার বিপদটা কোথায়। সেটা আমি এতদিন টেলিভিশনে পর্দা করেছি, আমি রাস্তায় নেমে করব। আপনাদের সমস্ত 294টা ক্যান্ডিডেটের জন্য আমাকে বাংলার যেখানে পাঠাবেন আমি সেখানে যাব, প্রচার করব। কিন্তু আমি টিকিট পেয়ে নিজে নির্বাচনে লড়বো এটা আমার স্বপ্নে ছিল না। উনি যখন আমাকে ফাইনালি বললেন যে আপনাকে নির্বাচনে লড়তে হবে, আমি একদমই এগেনস্টে ছিলাম। তখন উনি আমাকে সেটাই মনে করিয়ে দিলেন যে আপনি তো আমাকে সেনাপতি মেনেছেন, সৈন্য, ডিসিপ্লিন, তো আমি ফেঁসে গেছি। এবং তখন যখন বললেন আমি বললাম যে ঠিক আছে। আমি কিন্তু একবারও জানতামও না যে আমি উত্তরপাড়ায় প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, কারণ ওই যে বললাম যে সৈন্য তো আর অপশান দেয় না, তাকে জেনারেল যা বলেছেন মানতে হবে। উনি আমার জেনারেল বলেছেন লড়তে হবে। আমি এই গ্রামটা চিনতামই না। আমি 27, 28, 29শে মার্চ আমি এখানে পৌঁছাই, ক্যাম্পেনিং শুরু হয় 29শে মার্চ। সেখানে ক্যাপ্টেন 6 মাস ধরে পড়েছিলেন, আর ওই যে ভদ্রলোক অকল্যাণবাবুর ছেলে উনি তো এখানকারই ছেলে। তো প্রথমে আমাকে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছিল বহিরাগত, ঠিক আছে, সেটাও দেখলাম, মানুষের কাছে গেলাম। তো 29শে মার্চ থেকে 27শে এপ্রিল, 1 মাসও হয়নি, তো লড়েছি, মানুষের কাছে গেছি। তার ফল দেখতে পাচ্ছেন, মানুষ আমাদের কথা বিশ্বাস করেছে, মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর কথা বিশ্বাস করেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা, ভারতীয় জনতা পার্টির কথা, এবং আমার জেনারেল মাননীয় শুভেন্দু অধিকারী মশাই, ওনার কথা মানুষ বিশ্বাস করেছে যে পরিবর্তন করতে হবে। আমরা সেই কথাই বলেছি, সৈনিক তো আমরা, এবং পরিবর্তন হয়েছে। না স্যার, আপনি যে দুটো কথা আপনি বললেন আমাকে, সিপিএমের ক্ষেত্রে আমি কেন বললাম, কারণ সিপিএম তো তৃণমূলের বি টিম হিসেবে কাজ করেছে অনেক ক্ষেত্রে, আর পলিটিক্যাল অ্যানালিস্টরা অনেকে বলেছেন, প্রথমটা। আর দ্বিতীয়টা, আপনি সরাসরি যেহেতু রাজনীতিতে ছিলেন না, দ্যাট ইজ দ্য রিজন আই ইউজড নন পলিটিক্যাল এই ক্ষেত্রে। কিন্তু আমার প্রশ্ন, আপনারা যে জিতলেন স্যার, জেতার পর ভয় আউট, ভরসা ইন,
কিন্তু তৃণমূলই তো আউট হয়ে যাচ্ছে, মানে তৃণমূল তো ভেঙে খান খান কত টুকরো হবে স্যার বোঝা যাচ্ছে না। দেখুন, এটা আমি তো বহুবার, কয়েকশো বার বা হাজারবার আমি বিভিন্ন চ্যানেলে তো আমি বলেছি যে তৃণমূলকে আমি কোনো রাজনৈতিক সংগঠন বা দল বলে মনেই করি না। তৃণমূল দুর্বৃত্তদের স্বার্থ রক্ষার জন্য দুর্বৃত্তদের দ্বারা পরিচালিত একটি দল। এটাকে দল না বলে আপনি, রাজনৈতিক দল না বলে আপনি এটাকে গ্যাং বলুন। দাউদ ইব্রাহিমে তো রাজনৈতিক দল হয় না, দাউদ ইব্রাহিমের গ্যাং বা শেখ শাহজাহানের গ্যাং। তো এটা পিসি ভাইপোর গ্যাং ছিল, এবং এই গ্যাংগুলোতে একটা আঠা থাকে, সেই আঠাটার নাম হচ্ছে ক্ষমতা। যেই মুহূর্তে আঠাটা নষ্ট হয়ে যায় সব ঝরে পড়ে। এবং আমি বলেছিলাম যে 15 দিন থেকে 1 মাস এই সংগঠনে পতাকা লাগানোর লোক থাকবে না, তো নেই, সেটাই হয়েছে। আরও দেখুন কিছুদিন যাক। তো হ্যাঁ, শেষ পর্যন্ত ও পিসি ওটাই বলবেন। একটা বাংলা কথা আছে না, আমি, তুমি, সে ও তাহারা, ওই 4 জনই থাকবে। পিসি, ভাইপো আর 2 জন থাকবে, তা হতে পারে একজন অকল্যাণ, বাট অকল্যাণ এর মধ্যেই আবার অন্য সুরে গাইতে শুরু করে দিয়েছেন। কারণ এরা হচ্ছে ওই গ্যাংয়ের মেম্বার। ক্ষমতার আঠাটা চলে গেছে, এবার একটি একটি করে হারাধনের 10টি, হারাধন তো বলবো না, যাই হোক, পিসি তার 10টি ছেলে খসে পড়েছে, খসে পড়ছে। শেষ পর্যন্ত ওরা 2 জনেই থাকবে। খুব ইন্টারেস্টিং কথা বলেন স্যার। এবার যেহেতু আপনি প্রাক্তন এনএসডি কর্তা, এবার সংকল্পপত্র কিন্তু ফেন্সিং, বর্ডার ফেন্সিং একটা খুব বড় ইস্যু ছিল, অনুপ্রবেশ। সেইখান থেকে আপনার অবজারভেশন এবং সরকার যা যা সংকল্পপত্রে কমিট করেছে, মানুষের সামনে এনেছে, বিশেষ করে অনুপ্রবেশ ক্ষেত্রে আপনার কমেন্ট এবং আপনার বিশ্লেষণ। দেখুন, আপনার একটা প্রশ্ন ছিল যে কেন বিজেপিতে, মনে আছে? আমি বিশ্বাস করি ভারতবর্ষের একমাত্র রাজনৈতিক দল যারা বিশ্বাস করে যে দেশ সর্বোপরি, নেশন ফার্স্ট, নো কম্প্রোমাইজ। এবং আমার যেমন জেনারেল মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, ঠিক ওনার জেনারেল হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অথবা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। তো এখানে সব সুর তো একই তালে বাঁধা, একই সুরে বাঁধা, যে দেশ সর্বোপরি, এর বারে জায়গা নেই, বাকি তো সব হবে। সো যেটা আমাদের সংকল্পপত্রে ছিল, শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, ইনফ্রাস্ট্রাকচার, আইন শৃঙ্খলা, তার সঙ্গে অন্যতম গুরুত্বপূর্ণ ছিল রাষ্ট্রীয় সুরক্ষা। কারণ রাষ্ট্র থাকলে আমরা থাকব, রাষ্ট্র না থাকলে আমরা থাকব না। তো এই জায়গাতে এই দলটি ছাড়া অন্য দলে যাওয়ার তো কোনো জায়গা নেই। যেখানে তারা একটা সময় পুলওয়ামার ঘটনা, আমি এক্সাম্পল দিয়ে বলছি কারণ আমার নামে ওই সিপিএমের বিপ্লবীরা, ফেসবুক বিপ্লবীরা সেসবও একসময় ক্যাম্পেনিং করেছিল আমার পুরনো লেখা তুলে ধরে, এবং আমাকে পুলওয়ামার নিজে আমি লিখেছিলাম যে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজিকে তীব্রতম সমালোচনা করেছিলাম পুলওয়ামা নিয়ে। কারণ আমাদের প্রতি কটা সৈনিকের জীবনের রক্ষার দায়িত্ব হচ্ছে প্রধানমন্ত্রী। কোথায় সিস্টেম ফেল করলো কি না করলো সেটা পরের ব্যাপার, কিন্তু এন্ড অফ দ্য ডে তো আমি পরিবারের প্রধানকেই বলবো। আমি তীব্রতম সমালোচনা করি। আবার আমি যখন বালাকোট হয়, যখন উরি হয়, যখন সিঁদুর হয়, দিনের পর দিন আমি কিন্তু সাংঘাতিকভাবে আমি কিন্তু প্রধানমন্ত্রীজিকে, ভারত সরকারকে সমর্থন করি। এখন মজার ব্যাপার হলো, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে এত সমালোচনা করার পরেও ভারতীয় জনতা পার্টি আমাকে মনোনয়ন দেয় এবং অল আউট সাহায্য করে। কারণ এগেন এই দলটি বিশ্বাস করে যে রাষ্ট্র সর্বোপরি, নেশন ফার্স্ট। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি দীপাঞ্জন এবং রাষ্ট্রীয় সুরক্ষা এর মধ্যে কোনোই ব্যক্তি, আমার বাবা মাও যদি থাকেন, আমি তাদের বিরুদ্ধে যাব, সর্বতোভাবে যাব। কারণ দেশের উপর আমার কিছু নেই, আমার 2টি মা, এক মা আমার জন্ম দিয়েছেন, আরেকজন ভারত মাতা। সেখানে মায়ের সঙ্গে আমি কোনো কম্প্রোমাইজ তো করতে পারবো না। তো সেই জন্য আমি কৃতজ্ঞ ভারতের প্রধানমন্ত্রীর যে সব কাছে, যে এবং উনি, ওনার সভা হয়েছে এখানে, আমাকে ডেকে নিয়ে পাশে বসিয়েছেন, এবং জানেন, প্রধানমন্ত্রী তো নিশ্চয়ই জানেন যে আমি সমালোচনা করেছি এবং এই জন্য করেছি যে রাষ্ট্র, এবং আমার বিশ্বাস ছিল যে ভারতীয় জনতা পার্টি ওইরকমভাবেই স্পোর্টিংলি নেবেন, কারণ আমি রাষ্ট্রীয় সুরক্ষার কথা বলেছি। স্যার, এখানে তো আমার অটোমেটিক প্রশ্ন আসবে, যে পার্টির আপনি সমালোচনা করলেন সেই পার্টিরই কিন্তু আপনি বিধায়ক। আমি পার্টির সমালোচনা করিনি,
কারণ এখানে পার্টির দায়িত্ব নয়, দায়িত্বটা প্রধানমন্ত্রীর, পুরো মিনিস্ট্রির অথবা সিস্টেমের সবার দায়িত্ব। কিন্তু প্রধানমন্ত্রী ভারত রাষ্ট্রের প্রধান, সমালোচনা তো আমি তাকেই করব। সেখানে এত কিছুর পরেও ভারতীয় জনতা পার্টি আমাকে নিয়ে এসেছে, সম্মান দিয়েছে। এটা আমার মনে হয় না ভারতবর্ষের স্বাধীনোত্তর ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল এই জিনিসটা করবে। ওনারা করেছেন কারণ বিশ্বাস করেন যে দীপাঞ্জন তো রাষ্ট্রের বিরুদ্ধে বলছে না, দীপাঞ্জন রাষ্ট্রের জন্য বলেছে, এবং ওনারা জানেন যে আমার ব্যথাটা কোথায় হয়েছিল অতজন সৈনিক, কারণ তারা আমার সহকর্মী, কমরেড ইন আর্মস। তো একটা ব্যথা তো হবে, 42 জন প্রাণ চলে গেল, হ্যাঁ, তার বদলা আমরা নিয়েছি। আগের সরকারে, মনমোহন সিং সরকারের বা তার আগে নরসিমহা রাওয়ের সরকার, এইসব সরকারের সময় তো আমরা কাজ করেছি। 26/11 পরে আমাদের ডিপার্টমেন্ট যখন কাকুতি মিনতি করেছিল যে আমরা কাউন্টার করি, সেনা বলেছিল কাউন্টার করি, তখন আমাদের বলা হয়েছিল না না আপনারা ডসিয়ার বানান। আর সেই ডসিয়ার বানানো হয়েছিল, শুধু ডসিয়ার বানানো হবে, এবং সেই ডসিয়ার নিয়ে তথ্য ফাইল নিয়ে সারা পৃথিবীর দরজায় দরজায় ভিক্ষা করে কান্নাকাটি করেছিল 26/11 সময়। আর এই সরকার বলে যে ডসিয়ার পরে হবে, আগে আমরা ঘর মে ঘুষকে মারতে, ঘরে ঢুকে মারি। এবং তারপর কিন্তু সেই ডসিয়ার হলো, আমাদের সংসদীয় প্রতিনিধিরা সারা পৃথিবীকে বলল, কি বলেছে, যে পাকিস্তান আমাদের মেরেছে, আমরা বসে বসে কাঁদবো, আগের সরকারগুলোতে যা হতো কংগ্রেসের সরকারে যে আমরা কান্নাকাটি করি। এবার তা নয়, আমরা বলেছি যে আমাদের ঘরে ঢুকে তোমরা মেরেছো, আমরা তোমার ঘরে ঢুকে তোমাদের শেষ করব। এবং তোমাদের পার্থক্য, তোমরা আমার ঘরে ঢুকে সাধারণ মানুষকে মেরেছো, আর আমরা তোমার ঘরে ঢুকে সন্ত্রাসবাদীদের মারব। এই সিপিএম বলুন, তৃণমূল বলুন, কংগ্রেস বলুন, ওদের খুব ব্যথা হয়েছিল পাকিস্তানের অপারেশন সিঁদুরের পর। একটা নাম বলতে পারবে সিপিএম, তৃণমূল বা কংগ্রেস, যে একজন কোনো ভালো ক্রিকেটার বা ভালো গজল গায়ক বা ভালো বাবুর্চি বিরিয়ানি বানায়, সে কেউ মারা গেছে? প্রতিটা তো জিহাদি, 300, 350, 400 যে মারা গেছে, প্রতিটা জিহাদি। এটাই পার্থক্য, ওরা সাধারণ মানুষকে মারবে আর আমরা জিহাদিদের ঝাড়ে বংশে নির্মূল করে দেবো। স্যার, 1 মাসের উপর হলো আপনি বিধায়ক, বিভিন্ন বিধায়কদের এখন আমরা ইন্টারভিউ নিচ্ছি, সেক্ষেত্রে তৃণমূলের তোলাবাজি, তৃণমূলের দাদাগিরি এবং কাউন্সিলররা অ্যারেস্টেড হচ্ছেন, আর ডিম থেরাপিতে নতুন একটা ট্রিটমেন্ট মার্কেটে চলে এসছে। তো স্যার, আমার প্রশ্ন, আপনি বিধায়ক হওয়ার পর এই 1 মাস হলো প্রচুর মানুষ ওয়েট করছেন, আমরা ইন্টারভিউ দিচ্ছি আপনার অফিসে ইতিমধ্যেই, ঠিক কী অভিজ্ঞতা হচ্ছে, মানে কি ধরনের তোলাবাজি, কি ধরনের দুর্নীতি, কি ধরনের কাটমানি, কি ধরনের সিন্ডিকেট, মানে আপনি কি ধরনের কমপ্লেন পাচ্ছেন এবং কিভাবে সামলাচ্ছেন? দেখুন, প্রথমে বলি, এই যে ডিম ছোড়ার যে ব্যাপারটা, এটা আমার খুব একটা পছন্দ নয়। আমার কথা হচ্ছে যে যখন যে অপরাধী, তার জন্য ভারতীয় ন্যায় সংহিতাতে প্রভিশন রয়েছে, আমরা তাদের খোলা আকাশের নিচে ঘুরতে দেব না, আমরা তাদের জেলে পাঠাবো। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পরিষ্কার বার্তা রয়েছে দুর্নীতির ব্যাপারে, 0 টলারেন্স। এবং ওনার এই বার্তাটাও রয়েছে যে আমরা আইন নিজের হাতে তুলব না। এবার দেখুন, যে আমি প্রথমেই যেটা শুরু করেছিলাম আমার কাজ, সম্ভবত পশ্চিমবঙ্গে আমি প্রথম বিধায়ক যে নিজে দাঁড়িয়ে থেকে একের পর এক বেআইনি নির্মাণ ভাঙতে শুরু করি। এবং এই আগে আমার উত্তরপাড়া বিধানসভায়, মানে এখন অবধি প্রায় 17টা আমি বেআইনি নির্মাণ ভেঙেছি, নিজে দাঁড়িয়ে থেকে বুলডোজার নিয়ে। প্রথম বেআইনি যেটা আমরা করি, এখানে একটা টোল চলতো, এই কোন্নগর রেলওয়ে স্টেশনের আন্ডারপাস, 2008 থেকে চলছে, কোনো ডকুমেন্ট নেই, কোনো কন্ট্রাক্ট নেই, একটা টাকা সরকারের কোষাগারে জমা হয় না, সব এই তৃণমূলের চেয়ারম্যান, কাউন্সিলর, তাদের পকেটে যেত। 2008 থেকে তৃণমূল, আগে সিপিএম কামিয়েছে বড় ভাই, তারপর ছোট বোন তৃণমূল কামাচ্ছে। এটা কিন্তু আমার প্রথম ছিল যে আমি সরাসরি পৌরসভার চেয়ারম্যানকে আমি প্রশ্ন করি, কাগজ দেখান, কোথায় টেন্ডার, কাকে কী করে টেন্ডার দিয়েছেন, ক টাকা সরকারের খাতে আসে, কিছু দিতে পারেনি। পরের দিন আমি ওনাকে বলি 24 ঘন্টার মধ্যে আপনিও দাঁড়াবেন, আপনার সামনেই আপনার সাম্রাজ্য ভাঙবো, এবং বুলডোজার দিয়ে আমি ভাঙি, গুড়িয়ে দিই। তারপরে আমি একের পর এক তৃণমূলের অফিস ভাঙতে শুরু করি, কারণ
তৃণমূলের ওগুলো কিন্তু অফিস নয়, এটা প্রতীকী, ওটা হচ্ছে তৃণমূলের ভয়ের জায়গা। এই যে আমরা বলি ভয় আউট ভরসা ইন, ভয়টাকে সরালে মানুষ প্রত্যক্ষ করলে তারপর ভরসা করবে। এবং এই যে তৃণমূলের অফিসগুলো ভাঙছি, একটি অফিস ছিল জিটি রোডের ওপর উত্তরপাড়ায়, উত্তরপাড়া পুলিশ স্টেশন থেকে 200 মিটার দূরে, ওখান থেকে 200 মিটার দূরেই রয়েছে উত্তরপাড়া পৌরসভা। জিটি রোডের ওপর বিশাল অফিস, ঘরে ঘরে এসি, স্প্লিট এসি লাগানো, ভেতরে একটা বেডরুম, তাতে ডবল বেডরুম, বিছানা, গুচ্ছ গুচ্ছ 60টার প্যাড পেয়েছি। ওই এসি, পিসি ভাইপোর ছবি ইত্যাদি সমেত ওরা বলেছিল বার করবে, আমরা না বার করতে দেবো না। ওখানে দাঁড়িয়ে যখন আমি এগুলো ভাঙছি বুলডোজার দিয়ে, পাশেই কলেজ, প্যারিমোহন কলেজ থেকে দলে দলে ছেলেরা মেয়েরা ছুটে এসেছে, বলছে আপনারা বুলডোজার সরিয়ে দিন, আমাদের হাতে হাতুড়ি দিন, আমরা ভাঙবো। সে আক্রোশ আপনি ভাবতে পারবেন না। মেয়ের সাধারণ মানুষ, স্টুডেন্টরা বলছে যে মেয়েরা, যে আপনারা পাশেই তো প্যারিমোহন কলেজ, টিএমসিপির গুন্ডারা আমাদের এখানে ডেকে আনা হতো এবং তারপর আমাদের সঙ্গে কি করা হতো তার সাক্ষী ওই ভেতরের ঘরটা। ভাবতে পারেন এটা এই সমস্ত রাত চলেছে জিটি রোডের ওপরে, কোনো গলিতে নয়, পুলিশ স্টেশন থেকে 150-200 মিটার, বছরের পর বছর, বছরের পর বছর দাঁড়িয়ে ভেঙেছি প্রচুর। 23 নম্বর ওয়ার্ডে উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব পুকুর বুঝিয়ে বিশাল অফিস, ভেতরে আবার একটা কাচের বেডরুম কাম চেঞ্জিং রুম। বেডরুমটা কম্পালশন স্যার, সব ক্ষেত্রে, ক্লাব, কলেজ, পার্টি অফিস, সব জায়গায়। হ্যাঁ, বেডরুম এবং আরেকটি জিনিস খুবই কম্পালসারি, সেটা আমি এক্ষুনি বলতে চাইছি না, মানে আপনিও জানেন আমি কি বলতে চাইছি। 60টার প্যাড, গাজার পুটলি, এগুলো তো পেয়েছি, ওই জিনিসটিও পাওয়া গেছে। এবং আমি চেয়ারম্যানকে ফোন করি ওখানে দাঁড়িয়ে, যে আপনি জানেন যে আপনারই ওয়ার্ড, এবং উনিই বসতেন ওখানে, যে এরকম একটা বেআইনি নির্মাণ হয়েছে, এটা সরকারি জমিতে। বলছেন হ্যাঁ জানি। তাহলে এতদিন কেন ভাঙেননি? ওনার যুক্তি ছিল, একটা পৌরসভার প্রধান, এই লোকগুলোকে সত্যি বলছি আমাদের হাত পা বেঁধে দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। না হলে আমার যদি বাস চলতো না, কোমরে দড়ি বেঁধে আমি রাস্তায় ঘোরাতাম, ওই হাফ প্যান্ট পরিয়ে ঘোরাতাম। হাফ প্যান্ট পরে ঘুরছে স্যার অলরেডি। আমি পারছি না, কেন আমি বললাম আমি তো জেনারেল ওনাকে মেনেছি, জেনারেলের অর্ডার তো আমি নিজের হাতে নিতে পারি না। অন্য কে কী করছে আমি জানি না। আমার যদি ক্ষমতায় কোলাতো, আমার যদি 1% আমি নিজের মতে চলতাম, আমি কোমরে দড়ি বেঁধে ঘোরাতাম। চেয়ারম্যান বলছে আমি তো জানি, এবং উনি তো বানিয়েছেন, আমি তো জানি ওটা বেআইনি। তাহলে না, কেউ তো কমপ্লেন করেনি, অভিযোগ করেনি। ভাবতে পারেন কত নির্লজ্জ হলে একটা পৌরসভার চেয়ারম্যান, কোনো তৃণমূলের গুন্ডা নয়। তো এই যে মানুষের ভয় ছিল না, এই যে বলার সাহস হতো না, এই ভয়টা ভাঙানোর জন্য আগে আমি তৃণমূলের অফিসগুলো ভাঙছি। এবং তার জন্য মানুষের যে উচ্ছ্বাস, আপনি ভাবতে পারবেন না এক একটা জায়গাতে কি সাংঘাতিক ভিড়, মানুষ ঘিরে, সাধারণ মানুষ। এবং ভাঙার পর আমি হাজার হাজার কমপ্লেন্ট পাচ্ছি উইথ ডকুমেন্টস। কোথায় পুকুর বোজানো হয়েছে, কোথাও ইল্লিগাল কনস্ট্রাকশন হয়েছে, কোথায় মদের বেআইনি দোকান। এই যে ভরসাটা এসেছে, ওই ভয়টা ভেঙে দেওয়ার পর এখানে তৃণমূলের অফিসগুলো হচ্ছে ভয়ের জায়গা, ভয়ের প্রতীক। সেগুলোকে ভেঙেছি, এখন ভরসা আসছে, মানুষ এগিয়ে আসছে। তো দেখুন আরও কত কী কী বেরোয়। একদম স্যার, শেষের দিকে আপনার উত্তরপাড়ার প্রচুর কাজ এবং অলরেডি শুরু হয়ে গেছে করা। উত্তরপাড়ার মানুষজনকে আপনি কিভাবে সময় দিচ্ছেন, এবং তাদের বিধায়ককে আমি দেখছি, যখন আমি আবারও বলছি, প্রচুর মানুষজন ওয়েট করছেন অফিসে বাইরে, কিভাবে আপনি সময় দিচ্ছেন? দেখুন, প্রথমত আমি বলি যে হ্যাঁ, আমার নিজের ব্যক্তিগত জীবন বলে এখন আর কিছু নেই। কারণ আমি প্রথম দিন থেকে বলেছিলাম ক্যাম্পেনিংয়ের সময় আমি সরকারি গাড়ি নেব না, আমি এখনও নিজের গাড়ি ব্যবহার করি, পেট্রোলের টাকাও কোথা থেকে নেই না, নিজের পয়সায়। এই অফিসটা প্রতিটি জিনিস আমার নিজের কেনা, এবং আমি বলে সম্ভবত সবথেকে গরিব বিধায়ক। আমি নিজে ফুটপাথ থেকে 700 টাকা দিয়ে আমি পর্দা বেছে নিচ্ছি, প্লাস্টিকের চেয়ার বেছে কিনছি। আমাকে একজন সাংবাদিক, সে আমাকে ওখানে দেখে বলছে আপনি কি করছেন? শ্রীরামপুরে একটা বড় দোকান বাজার রয়েছে, এখন পর্দা কিনছি। টুলে বসে আছি, আপনার ইন্টারভিউ নিচ্ছি, আমি টুলে বসে নিচ্ছি। তো আমাকে বলছেন আপনি কি করছেন? আমি বললাম পর্দা কিনছি। এটা কি করে হয়? মানে বিধায়ক, মানে এই পর্দা আমি মল থেকে কিনতে গেলে 2000 টাকা, আমি এখানে 700 টাকায় পাচ্ছি। 900 বলেছিল, বার্গেন করে 700 টাকায়।
এক্স্যাক্টলি আমার নিজের পয়সা, নিজের ফিক্সড ডিপোজিট ভেঙে আমি অফিস বানিয়েছি। এক একটা জিনিস আমার নিজের পয়সায় কেনা, কোনো প্রমোটারের নয়। আমি আজ পর্যন্ত এখানে শয়ে শয়ে লোক আসে, আজ পর্যন্ত কোনো প্রমোটার আমার দরজা পেরিয়ে ভেতরে ঢোকে প্রমোটার ডিমোটার হয়ে যাবে স্যার? না। আমি দেখুন, প্রমোটার সে যদি ডেভেলপার হয় আমার তাতে কোনো আপত্তি নেই, আপনি আইন মেনে করুন, নগরায়নের জন্য সেটারও দরকার আছে। কিন্তু আপনি যদি জলা জমি বুঝিয়ে ইল্লিগাল করেন তাহলে আপনার সঙ্গে সঙ্গে আপনার বিল্ডিংটাকেও আমি গুড়িয়ে মাটিতে মিশিয়ে দেবো, এটা খুব ক্লিয়ার। এবার আমার ফোন নাম্বার উত্তরপাড়ার 80% লোকের ব্যক্তিগত ফোন নাম্বার 80% লোকের কাছে আছে। সকাল 6:30 থেকে আমার কাছে ফোন আসা শুরু হয় রাত 1টা-1:30টাও। ফোন আমার, আপনি এখানে আমি সাইলেন্ট করে বসেছি, নাহলে এতক্ষণে গোটা 10 ফোন এসে গেছে। আমি বিধানসভা যখন না থাকে আমি সকালবেলায় 11টা থেকে আমি বলি 12টা, 12:30, 1টা, সেটা 2:30, 3টে, আজকে 3:30 সময় গেছি, 11টা থেকে বসেছি। আবার এখন দেখেছেন 7টা বলেছি, 6:30 থেকে লোক এসেছে, রাত 11:30, কাল 11:30টায় গেছি। আমি প্রতি কটা মানুষের কথা শুনি এবং আমার কথা খুব পরিষ্কার, আমি আপনাকে ধোঁয়াশায় রাখবো না। একটা বড় চ্যালেঞ্জ স্যার। না, এটা জেনেই তো আমি এসেছি, চ্যালেঞ্জ কিসের? আপনি ভাবতে পারেন আমি ভাবতে পারি না আমি নির্বাচন প্রচারের সময় মানুষের কি ভালোবাসা পেয়েছি। বয়স্ক মহিলারা আমার হাত ধরে কাঁদছেন, কিছু বলতে পারছেন না, কিভাবে লোকে আশীর্বাদ করেছে, তো সেটা তো দাম দিতে হবে। এবং আমি প্রতি কটা মানুষের কথা শুনি, যেটা সম্ভব আমি মুখ বলে দিই, আমি সঙ্গে সঙ্গে করি, আর যেটা সম্ভব না আমি বলে দিই যেটা আমার। মানুষের ধারণা হয়ে গেছে, হতে পারে গত 15 বছর 20 বছর ধরে তারা কোনো বিধায়ককে দেখেনি। মানুষের চোখে একজন বিধায়ক এখন মোটামুটি ঈশ্বরের পর্যায়ে। ওনারা ভাবেন আমি সব কিছু করে দিতে পারি। ব্যক্তিগত সমস্যা নিয়ে আসছেন, এমনকি মানসিক রোগ, মানে তার মনের মানসিক চিকিৎসা একজন ভদ্রলোক এসে আমায় বলছেন। তো আমি তো তাকে বলতে পারি না যে আপনি যান সাইকিয়াট্রিস্টের কাছে। তাকে বুঝিয়ে টুজিয়ে বললাম যে আমার এক বন্ধু আছে, আমি তাকে বলিনি ডাক্তার, বন্ধু আছে, এই নাম্বারটা নিন, তার সঙ্গে কথা বলুন। তবেই আমার বন্ধুকে আবার ফোন করে বললাম, ইজ আ ভেরি রিনোন সাইকিয়াট্রিস্ট। এখন এই ভদ্রলোক কথা বলে না, ওকে ডেকে এনে ভালোভাবে বোঝার চেষ্টা করো একটা সমস্যা। ভদ্রলোক কিন্তু অতি শিক্ষিত, পড়াশোনা জানা, ভালো জামা কাপড়, কিন্তু মানসিক সমস্যা, সেটাও সমাধানের জন্য বিধায়কের কাছে আসছে। আই এম প্রাউড অফ ইট যে এই ভরসাটা পেয়েছে। একটু তো প্রেশার হয়, চ্যালেঞ্জ বলবো না, একটু প্রেশার হয়, কারণ আমি গর্বিত। স্যার অনেক ধন্যবাদ স্যার আপনার টাইমের জন্য। আপনারা শুনলেন, আমরা যদিও সময়ের মধ্যে শেষ করতে হবে, নাহলে অনেক প্রশ্ন আমি দীপাঞ্জন বাবুকে করতাম, কিন্তু যেহেতু আমাদের স্টিপুলেটেড সময়, তার মধ্যে শেষ করতে হবে। কিন্তু একটা কথা, কিন্তু উত্তর পাড়ার মানুষদের তাদের প্রিয় বিধায়ক, এই জন্য প্রিয় কথা বললাম, ভরসা ইন, ভয় আউট, ভয় আউট, ভরসা ইন। এবং বিধায়ক ঠিক একজন ডক্টর, স্যার ভুল হলে রেকটিফাই করবেন, যেরকম তার পেশেন্ট দেখেন, প্রেসক্রাইব করেন একদম টাইম ফ্রেম অনুযায়ী, সকালে এবং রাত্রেবেলা চেম্বার করেন, ঠিক সেইভাবে কিন্তু উত্তরপাড়ার বিধায়ক উত্তরপাড়ার মানুষদের জন্য কিন্তু পাশে ছিলেন, আছেন এবং প্রতিশ্রুতি দিলেন তিনি আগামী দিনেও থাকবেন। আমি শুধু ডাক্তারের মতো প্রেসক্রিপশন করে ছেড়ে দিই না, আমি ওষুধও দিই যেখানে সম্ভব। একদম। তো এরকম বিধায়ককে আপনারা নিশ্চয়ই উত্তরপাড়ার মানুষজন আসবেন, এবং দীপাঞ্জন চক্রবর্তী আপনাদের জন্য নিশ্চয়ই যা যা সমস্যা নিয়ে আসবেন, এটাই আমরা আশা করব তিনি তার সলিউশন করবেন, যেটা তিনি বললেন। এভাবে আমরা ইন্টারভিউ সিরিজ চলতে থাকবে। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে শান্তনু, KTV বাংলা, উত্তরপাড়া।